এখানে একজন বক্তা উল্লেখ করেছেন যে আমি যেদিন ঢাকা শহরে ফিরে এসেছি বাংলাদেশে, আমার এই প্রিয় বাংলাদেশে গত 25 তারিখে যখন ফিরে এসেছি, আমরা যেই মিটিংটাতে আমি বক্তব্য রেখেছিলাম, কেউ বলেন 300 ফিট, এটার নামকরণ করা হয়েছে খুব সম্ভবত 36শে জুলাই এভিনিউ হিসেবে নাম করা হয়েছে। সেই জায়গায় যে মঞ্চটিতে আমি বক্তব্য রেখেছিলাম, সেই বক্তব্যে আমি মার্টিন লুথার আজকে থেকে প্রায় 62 বছর আগে বলেছিল তার একটি অনুষ্ঠানে যে আই হ্যাভ এ ড্রিম, সেটারই ইকো করে আমি বলেছিলাম যে আই হ্যাভ এ প্ল্যান। জি, এই কথাটা আমি বলেছিলাম। 17 বছর, প্রায় 18 বছরের কাছাকাছি সময় দেশ থেকে বাইরে থাকতে হয়েছে। আমি যেই দেশে ছিলাম, ইউকেতে আমি ছিলাম। আপনারা এখানে যারা উপস্থিত আছেন কম বেশি অনেকেই আপনারা গিয়েছেন ইউকেতে, এবং নিশ্চয়ই যখন আপনারা ইউকেতে গিয়েছেন, দেখেছেন, রাস্তা দিয়ে যখন হেঁটেছেন, গাড়ি দিয়ে যখন গিয়েছেন, ট্রেনে করে যখন গিয়েছেন, এয়ারপোর্টে যখন নেমেছেন, আপনার নিজের অজান্তেই আপনার কাছে মনে হয়েছে যে আমাদের দেশটা কেন আমরা এরকম করতে পারি না। এই কথাটা কিন্তু আপনাদের সবার মনে আছে। কথাটি আপনি মনে করেছেন, অথবা নিজের অজান্তেই আপনার কাছে মনে আছে, ইস, বাংলাদেশটা যদি এরকম হতো। আমার মনে হয় আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তাহলে কিছুটা হলেও আমরা ডিফারেন্স তৈরি করতে পারবো। একটু আগে যেই কথাটা বলছিলাম, আমাদের নর্মাল রাজনীতির নর্মাল প্র্যাকটিস হচ্ছে একজন পলিটিশিয়ান দাঁড়ালেই অন্য দল কি করলো না করলো সেটা আপনার জনগণ দেখেইছে, সেটা আপনারা দেখেছেন, সারা দেশের জনগণ কম বেশি দেখেছে। সেই জন্য আমি মনে করি একটু যদি চেঞ্জ হওয়া উচিত, একটু যদি চেঞ্জ করতে পারে। অর্থাৎ এই যে এতক্ষণ প্রায় কয়েক মিনিট আপনাদেরকে পানির বিষয় নিয়ে কথা বললাম, আমাদের পলিটিশিয়ানরা আমরা যদি পলিসিগুলো নিয়ে কথা বলি, ঠিক আছে, এই পানির যে সমস্যার কথা বললাম, নিশ্চয়ই আপনারা এখন এই সমস্যাগুলো নিশ্চয়ই আপনাদের মনে হতে পারে যে আচ্ছা, তাহলে তারেক রহমান আপনার কাছে কি সমস্যার সমাধান আছে? পানি নিয়ে যখন আপনি এত বড় বড় কথা বলছেন, তো সমাধানটা কি আছে? জি, সম্মানিত উপস্থিতিবৃন্দ, সমাধান একটা আছে। এত বৃহৎ যখন এই সমস্যাটা, এটার সমাধানটাও কিন্তু স্লোলি হবে, হুট করে রাত পোহালেই যে সমাধানটা হয়ে যাবে, নট দ্যাট। আমরা যেটা করতে পারি, যেটা খুব সিম্পল জিনিস, এখানে অনেক মুরব্বী বসে আছেন, পেছনে অনেক মুরব্বী আছেন, আমার বয়সী মাঝবয়সী যারা আছেন, আমরা জানি, আমাদের ইয়াং যারা আছেন তারা হয়তো ডকুমেন্টারিতে দেখেছেন। আমার বাবা যখন বেঁচে ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার একটি প্রজেক্ট ছিল যেটার জন্য উনি খুব ফেমাস, সেটা হচ্ছে খাল খনন কর্মসূচি। অ্যান্ড ঢাকা শহরে আমরা যারা বসবাস করি, ঢাকা শহরে যখন যারা আমরা বসবাস করি, তারা হয়তো ব্যাপারটার গুরুত্ব আমরা অতটা বুঝি না, কিন্তু যারা গ্রামে বসবাস করেন, জেলা উপজেলা শহরে বসবাস করেন, তাদের কাছে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হয় বিগত কয়েক বছরে, 10-15 বছরে, আমার ধারণা এখন ঢাকা শহরে আমরা যারা বসবাস করি, ঢাকা শহরের যারা অধিবাসী আমরা, তারাও বোধহয় খাল খননের প্রয়োজনীয়তাটা অনুভব করছি আমরা। কারণ ঢাকা শহরে আমরা বিভিন্ন খালগুলো ভরাট হয়ে যাবার ফলে কি সমস্যা হচ্ছে, এটা আমরা ঢাকা শহরে প্রায় 3 কোটি মানুষ বাস করছি, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এটার পেইনটা আমরা বুঝতে পারছি। কাজেই সম্মানিত উপস্থিতিবৃন্দ, আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ হচ্ছে যে আমরা আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে, জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। অবশ্যই এর মধ্যে এখানে আপনারা যারা আজকে উপস্থিত আছেন, আপনারা এই 17 ভোটার, আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি, এখানে বক্তারা কম বেশি সবাই বলে গিয়েছেন আমি একটি দলের থেকে এই অঞ্চলের প্রার্থী হয়েছি। আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে ডেফিনেটলি এখানে যেই খালগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আর খুব স্বাভাবিকভাবেই যেহেতু এই অঞ্চলে আছি, এই অঞ্চলে যদি মশা বেশি হয়, মশাটা একা আপনাকে কামড়াবে না, আমাকেও কামড়াবে। ডেঙ্গু হওয়ার পসিবিলিটি যদি আপনার থাকে, যেহেতু আমি আপনাদের সাথেই থাকবো, এই এলাকারই আমি অধিবাসী, এখন ডেঙ্গু আমার হওয়ারও পসিবিলিটি আছে। কাজে আমার যদি নিজেকেও রক্ষা করতে হয়, তাহলে আপনাকেও আমার রক্ষা করতে হবে। আপনাকে রক্ষা করতে পারলেই আমি রক্ষা করবো। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার মনে হয় আরেকটি সমস্যা বোধহয় আছে। একটু আগে আমি বলেছি যে এখানে অনেকেই আপনারা আছেন যারা আপনারা
ইউকেতে গিয়েছেন, লন্ডনে গিয়েছেন আপনারা। 25 তারিখে যখন আমরা নামলাম, স্বাভাবিকভাবেই প্রায় 17 বছর আগে যখন দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম, আমার কাছে 25 তারিখে নামার পরে মনে হলো আমি যতটুকু সবুজ দেখে গিয়েছিলাম, মনে হয় সবুজের পরিমাণ অনেক কমে গিয়েছে। ঢাকা শহরের সবুজের পরিমাণ আমার কাছে মনে হচ্ছে অনেক কমে গিয়েছে। যখন প্রথম দিন তো বুঝে উঠতে পারিনি, কারণ প্রথম দিন চারিদিকে এত মানুষ, আমি শুধু মানুষের ভিড় দেখেছি, আমি পরিষ্কার বাইরে কিছু দেখতে পারিনি। পরের দিন থেকে যখন বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে যে চারিদিকে গ্রে খুব বেশি, চারিদিকে একটা ড্রাই ভাব। এবং এর ভেতরে যে সময় আমি আসতে পারছিলাম না, আসার সুযোগ হয়নি, প্রায় পত্রিকায় পড়তাম যে ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে পলিউটেড শহরগুলোর মধ্যে একটা শহর। পলিউটেড কয়েকটি 2-3টি শহরের মধ্যে ঢাকা শহর কম্পিটিশন করছে ফার্স্ট হবে কে পলিউশনের দিক দিয়ে। প্রায় বোধহয় কয়েকবার ঢাকা শহর ফার্স্ট হয়েছে পলিউশনের দিক দিয়ে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে একটি প্ল্যান আছে। এটি ঢাকা শহর তো অবশ্যই আছে, শুধু ঢাকা শহর না, ঢাকা শহর নিয়ে সমগ্র বাংলাদেশের নিয়ে একটি প্ল্যান আছে আমাদের প্ল্যান হচ্ছে আমরা 5 বছরে আমরা 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই, বছরে 4 থেকে 5 কোটি গাছ। আপনারা হয়তো বলতে পারেন, তারেক রহমান আপনি বলে দিলেন, এতই সহজ নাকি 4 থেকে 5 কোটি গাছ রোপণ করা প্রতি বছর? এই প্রশ্নটা হওয়া স্বাভাবিক। আপনাদের কারো হয়তো জানা আছে, সবার জানা না থাকলেও আমাদের যে 465টির মতন উপজেলা আছে, 465টি উপজেলা, প্রত্যেকটি উপজেলায় এক একটি সরকারি নার্সারি আছে। এই সরকারি নার্সারিগুলোর বা গার্ডেন সেন্টার নার্সারি যেটাই আমরা বলি না কেন, এই নার্সারিগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি, অর্থাৎ চারা তৈরি করার ক্যাপাসিটি রাউন্ড অ্যাবাউট 25,000 অন অ্যান এভারেজ। আমরা যদি এটাকে প্ল্যান করে পুশ করি, এটা 40,000-এ নিয়ে যাওয়া যায়। আচ্ছা, এটা হলো 465টা। এর বাইরে আমি শুনেছি, আমি দেখিনি, আমি যতটুকু শুনেছি ইনফরমেশনের ভিত্তিতে, উত্তরা সহ আমাদের যে উত্তরা আছে, উত্তরায় বোধহয় অনেকগুলো প্রাইভেট নার্সারি আছে, গুলশান এলাকাতেও প্রাইভেট নার্সারি বেশ কিছু আছে। এভাবে সমগ্র বাংলাদেশে যত প্রাইভেট নার্সারি আছে এবং সরকারি আরো যেগুলো আছে সবগুলো মিলে প্রায় 100,000, 1 লাখের মতন সারা দেশের নার্সারি আছে। এবং এগুলাকে যদি আমরা পুশ করি, সবগুলাকে প্রায় 40 থেকে 50,000 বছরে চারা উৎপাদন করা সম্ভব। আমাদের একটি টিম, আমাদের দলের মধ্যে সবাই যে সেই টিমের সদস্য তা না, কেউ সেই সদস্য, বাট মোস্টলি সেই টিমের সদস্য এক্সপার্টসরা ছিলেন যারা এই বিষয়ে কাজ করেন। সেটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচাররা তার মধ্যে ছিলেন, সেটি দেশে বাংলাদেশি মানুষ, কিন্তু বাইরে এই বিষয়ে এনভায়রনমেন্টাল বিষয়ে এক্সপার্ট, এরকম মানুষ নিয়ে আমরা একটা টিম বানিয়েছিলাম প্রায় 2 বছর আগে। এবং সেই মানুষগুলো প্রায় 2 বছর ধরে কাজ করেছেন। টেকনাফে যেই গাছটি হবে, সেই গাছটি তেঁতুলিয়াতেও হবে, কিন্তু অত ভালো হবে না, কারণ 500 মাইলের ডিস্টেন্সে ক্লাইমেট, সয়েল কিছু ডিফারেন্স আছে। হবে কাঁঠাল গাছ তেঁতুলিয়াতে হবে, কাঁঠাল গাছ টেকনাফে হবে, কিন্তু কিছুটা এদিক ওদিক হবে। ওই টিমটি কাজ করেছে, তারা কাজ করে মোটামুটি ভাবে তৈরি করেছে যে আমাদের উত্তরে কত, দক্ষিণে কত, পূর্বে কেমন, পশ্চিমে কেমন, কি ধরনের গাছ হতে পারে যেগুলো আমাদের এনভায়রনমেন্টকে হেল্প করবে, যেগুলা এয়ারটাকে রিফ্রেশ করবে। এবং এখন নিশ্চয়ই আপনাদের এখানে অনেকেই আছেন, আপনারা যারা জানেন, যাদের একটা ধারণা আছে যে এখন হিট সেন্সিং দিয়ে কিন্তু আপনি মোটামুটি ভাবে জায়গা বের করে ফেলতে পারবেন যে একটা জায়গায় কি পরিমাণ গাছ আছে। হিট সেন্সিং দিয়ে বের করে ফেলা সম্ভব, সেটা থ্রু স্যাটেলাইট সেটা বের করে ফেলা সম্ভব। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলো বের করেছি, যেই জায়গাগুলোতে আমরা ছোট করে ফরেস্ট গড়ে তুলবো। কাজে কাজটা এতটুকু পর্যন্ত আমরা এগিয়ে রেখেছি। বিভিন্ন সরকারি জায়গা আছে যেই জায়গাগুলো অন্যভাবে অকুপাইড হয়ে আছে, সেই জায়গাগুলোকে খালি করে নিয়ে সেখানে কিভাবে ফরেস্টেশন করা যায়, কোন ধরনের গাছগুলো রোপণ করলে পরে সেই গাছগুলো এয়ারটাকে বেটার পিউরিফাই করবে। যেমন একটি নিম গাছ আছে, নিম গাছ সাধারণত নর্মাল গাছ যে পরিমাণ অক্সিজেন তৈরি করে, একটা নিম গাছ 3 ডবল বেশি অক্সিজেন তৈরি করে। এটা নিশ্চয়ই আপনাদের অনেকেরই জানা আছে। কাজে এইভাবে আমরা আমাদের আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে এটি আরেকটি প্ল্যান, কিভাবে আমরা এয়ারটাকে ফিল্টার করব বা আমাদের পরিবেশগুলোকে তৈরি করব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একটি কথা এসছে এখানে, সকালবেলায় কালকে আমি সিলেট চলে যাব,
ইনশাল্লাহ পরশুদিন থেকে সিলেট থেকে আমরা আমাদের নির্বাচনী পরিচালনার কাজ অফিসিয়ালি শুরু করব। তো সিলেট যেতে হবে আমি যাব কালকে বিকালে, আমি প্লেনে চলে যাব, আমি এবং আমার স্ত্রী ডক্টর জুবায়দা, আমরা প্লেনে যাব। কিন্তু গাড়ি যেগুলো আমরা ব্যবহার করবো গাড়িগুলো সকালবেলায় চলে যাবে। কেন আমি কথাটি বলছি আপনাদেরকে, কারণ কথাটি একটু আগে এখানে এসছে একজন বক্তার কথায়। তো যারা যাবেন তারা যখন কথা বলছিল আজকে না গতকালকে, তো আমি তখন সামনে ছিলাম যে যেই কয়টা 6-7টা গাড়ি যে যাবে, তো টাইমিংটা ঠিক হচ্ছে যে কখন যাবে। তা আমি জিজ্ঞেস করলাম যে অত সকালে যেতে হবে কেন, এত তো বেশি দূর না। বললো যে আমরা যদি অমুক টাইমের মধ্যে বের না হই ঢাকা শহর থেকে, তাহলে 2 ঘন্টার ট্রাফিক জ্যামে আমরা আটকে যাব। ঢাকা শহর থেকে বের হওয়াটা একটা যুদ্ধের মতন অবস্থা। আমি শুনে একটু ঘাবড়েই গেলাম প্রথমে। এটি একটু আপনাদের সামনে আমি সকলকে একটু হালকা করার জন্য এইভাবে কথাটি বললাম। বিষয়টি নিয়ে ধারণা আমার ছিল, তবে ধারণাটা এত ভয়াবহ হবে এতটা আমি এক্সপেক্ট করিনি আসার আগে পর্যন্ত। প্রায় বছরের মতন হবে, বছরখানেক আগে বুয়েটের একজন এক্সপার্ট আছেন, উনি ট্রাফিক বিষয় এক্সপার্ট, ওনার সাথে আমি আলাপ করছিলাম যে আচ্ছা ঢাকা শহরে ওনারা অলরেডি কাজ করেছেন কিছু কিছু জায়গায়, যে ঢাকা শহরে কিভাবে ট্রাফিকটাকে ইমপ্রুভ করা যাবে। আমরা অনেকগুলো আসার পরে তো আমি দেখেছি, এর আগে পত্রপত্রিকায় দেখেছি যে ফ্লাইওভারগুলো ঢাকা শহরে করা হয়েছে, ফ্লাইওভার দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করছে। কিন্তু ফ্লাইওভার দিয়ে ঢাকা শহরে 3 কোটি মানুষ থাকে, 3 কোটি মানুষের মধ্যে আমি এটি একটি পেপারে পড়েছিলাম, তাদের রিসার্চ আমি পড়েছিলাম যে এই 3 কোটি মানুষের মধ্যে খুব সম্ভব 17 থেকে 20% মানুষ শুধুমাত্র ফ্লাইওভার ইউজ করবে ঢাকা শহরে, আর বাকি সব মানুষ কিন্তু ফ্লাইওভারের বাইরে থাকছে। সো কি পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে, আপনি যেরকম পাবলিক রিসোর্স কি পরিমাণ স্পেন্ড করা হয়েছে, কিন্তু শুধুমাত্র ম্যাক্সিমাম 20% মানুষ এই ফ্লাইওভারের সুবিধা পাচ্ছে। আমি ভদ্রলোকের সাথে কথা বলেছিলাম যে সলিউশন কি হতে পারে, যেহেতু উনি এক্সপার্ট, সেই জন্য আমরা তো যদি এখানে আমরা বসি আমরা সব সলিউশন দিয়ে দিতে পারবো, কিন্তু সেই সলিউশন কিন্তু আসলে সলিউশন হবে না। আমাদেরকে যেই বিষয়ের এক্সপার্ট তার সাথে সেই বিষয়ে কথা বলতে হবে এবং তাদের কাছ থেকে মতামত নিয়ে কাজটি করতে হবে। তো উনি যেহেতু এই বিষয়ে এক্সপার্ট, ওনার সাথে আমি কথা বলেছিলাম, শামসুল হক সাহেব। এটি আমি, আপনারা যারা ইউরোপে গেছেন আপনারা দেখেছেন, ইউকেতে গিয়েছেন বা ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছেন, আপনারা দেখেছেন যে পাবলিক ট্রান্সপোর্টটাকে ডেভেলপ করার মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব ম্যাক্সিমাম ক্ষেত্রে। ব্রিটেনে আমি দেখেছি যে সেই দেশের এমপি বলেন, মন্ত্রী বলেন, তারা পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু ঘোরাফেরা করছে, সেটা বাসে হোক, সেটা ট্রেনে হোক, টিউবে হোক, তারা ঘোরাফেরা করছে। আমরা নিশ্চয়ই পারবো, কেন পারবো না? ওরা যদি পেরে থাকে আমরাও পারবো। তবে বিষয়টা হচ্ছে এখানে যে কিভাবে পাবলিক ট্রান্সপোর্টটাকে ডেভেলপ করা যায়। সেটি মোনোরেল হতে পারে, মেট্রো রেল কস্টলি, মেট্রো রেল থেকে লেস কস্টলি হচ্ছে মোনোরেল, এবং ওটাকে ওনাদের বক্তব্য এক্সপার্টের হিসাবে ওনারা যে আমাকে যেটা প্রেজেন্ট করেছেন যে সেটা মনোরেলটাকে বসানো ইজি, আবার আপনি ওটাকে কন্টেনারের মতন আবার আরেক জায়গায় নিয়ে গিয়েও বসাতে পারবেন, এবং ওটার খরচও কম। খরচ কম হলে স্বাভাবিক ওটার ভাড়াও কম হবে, সাধারণ মানুষের চলাচলের জন্য ওটার সুবিধা হবে। কাজে মনোরেলগুলোকে আমরা ওনাদের এক্সপার্টদের বক্তব্য অনুযায়ী বনানীর ভিতর দিয়ে যে 11 নম্বর রোড, এটার ভিতর দিয়ে আমরা মনোরেল নিয়ে যেতে পারবো। মনোরেল নিয়ে আমরা মেট্রো রেলের যেখানে করা হয়েছে এটাকে তো আমরা ভেঙে ফেলতে পারবো না, কারণ এখানে অলরেডি জনগণের অর্থ খরচ হয়ে গেছে। কাজে মনোরেলটাকে নিয়ে আমরা কানেক্ট করতে পারবো মেট্রো রেল, যেখান থেকে ও আবার চলে যেতে পারবে বিভিন্ন জায়গায় একটা মানুষ। সো আবার মোহাম্মদপুরের ভিতর দিয়ে আমরা মনোরেল নিয়ে এসে ওখানে যে কানেক্টিভিটি আছে মেট্রো রেলের, সেখানে আমরা কানেক্ট করতে পারবো। সো এইভাবে করে আমরা ট্রাফিকটাকে কমাতে পারবো, কারণ যতই আমরা শহরকে এক্সপ্যান্ড করি না কেন, শহর আমরা এক্সপ্যান্ড যত করবো ট্রাফিক ততই বাড়তে থাকবে, গাড়ি ঘোড়া ততই বাড়তে থাকবে। কিন্তু আমরা যদি পাবলিক ট্রান্সপোর্টটাকে, অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্টটাকে যদি আমরা অন্তত এরকম একটা স্টেজে আনতে পারি যেখানে এখানে যারা মঞ্চে বসে আছেন অথবা আমার সামনে যারা বসে আছেন, আমরা যদি কমফোর্ট ফিল করি যে হ্যাঁ পাবলিক ট্রান্সপোর্টে আমরা চলাচল করতে পারবো, সেক্ষেত্রে কিন্তু ট্রাফিক কনজেশন অনেক ক্ষেত্রেই কমে আসবে। পৃথিবীর অন্য দেশেও আমরা এটা দেখছি যে আমাদের সামনে যেহেতু ওরকম আছে, উদাহরণ হচ্ছে, কাজে আমাদের দেশে আমরা নিশ্চয়ই করতে পারবো সেটা। এটা
এটা এটা এটা এটা গেল ট্রাফিক জ্যামের কথা, যে ট্রাফিক জ্যামটি কথা বললেন। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে আমি কয়েকটি আপনাদের সাথে আলাপ করলাম। আমাদের এখানে আপনারা যারা আজকে উপস্থিত আছেন, আপনাদের মধ্যে ব্যবসায়ী আছেন, আপনাদের মধ্যে নিশ্চয়ই লয়ার আছেন, আপনাদের মধ্যে নিশ্চয়ই ফিজিশিয়ান আছেন, আপনাদের মধ্যে বিভিন্ন প্রফেশনের মানুষ আছেন, টিচার আছেন। আমরা যদি একটা জিনিস খেয়াল করে দেখি, এবং এখানে এই মুহূর্তে যদি আমরা খেয়াল করে দেখি বাংলাদেশের পপুলেশনের ডায়নামিকটা যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের প্রায় 40 মিলিয়ন, মানে 4-4.5 কোটির মতন হচ্ছে ইয়াং মানুষ। আমাদের ইয়াং মানুষ, আমাদের সমাজে অনেকগুলো সমস্যা আস্তে আস্তে তৈরি হচ্ছে, সেটা ড্রাগ রিলেটেড হোক, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে, এবং স্বাভাবিকভাবে এই সমস্যাগুলোর ভিতরে আমাদের ইয়াং জেনারেশন যারা মেম্বার তারা এটার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে কেন তারা হচ্ছে, কি কারণে তারা হচ্ছে? অনেকগুলো কারণ থাকতে পারে, আমরা হয়তো সব কারণ আলোচনা করলে মেইন বেসিক কয়েকটি কারণ যদি আমরা আলোচনা করি, ইয়াং জেনারেশনের মেম্বার যারা এরকমভাবে ডিরেলড হয়ে যাচ্ছে বা বিভিন্ন কিছুতে ইনভলভ হয়ে যাচ্ছে, একটি কারণ হচ্ছে যে স্বাভাবিক বয়স যখন কম থাকে, ইয়াং থাকে, তার যেই এনার্জিটা থাকে, তার যেই শারীরিক এবং মানসিক যে এনার্জিটা থাকে, এটা তো কোথাও তাকে বার্ন করতে হবে। আপনি যখন তাকে সেই স্কোপটা না দিবেন, তখন তো সেটা সে স্বাভাবিকভাবে এমন কোনো এক জায়গায় সে বার্ন করবে যেটা তার জন্য বা সমাজের জন্য বা পরিবারের জন্য ভালো না। আমরা আমাদের এডুকেশন, আমরা ইনশাল্লাহ গভর্নমেন্ট ফর্ম করতে সক্ষম হলে আমাদের এডুকেশন, স্পোর্টস, কালচার এবং সায়েন্স, এই কয়েকটাকে নিয়ে আমরা একটা কম্বাইন্ড একটা কাজ করতে চাইছি। অর্থাৎ যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে আমরা স্পোর্টসটাকে প্রফেশনালিজমের মধ্যে নিয়ে আসতে চাইছি। আমাদের যেমন ডাক্তার তৈরি হবে, আমাদের ছেলেমেয়েদের থেকে যেরকম ডাক্তার তৈরি হবে, আমাদের ছেলেমেয়েদের থেকে ইঞ্জিনিয়ার তৈরি হবে, আর্কিটেক্ট তৈরি হবে, লয়ার্স তৈরি হবে, ঠিক আমাদের ছেলেমেয়েদের মধ্যে থেকে প্রফেশনাল ফুটবলার হতে পারে, প্রফেশনাল ক্রিকেটার হতে পারে, প্রফেশনাল বাস্কেটবল প্লেয়ার হতে পারে। কেন হতে পারবে না? অন্য দেশের বাচ্চারা হতে পারলে কেন আমাদের দেশের বাচ্চারা হতে পারবে না? আমাদের দেশের বাচ্চাদের মধ্যে ভালো আর্টিস্ট তৈরি হতে পারে। আমরা যেটা করতে চাইছি, এডুকেশন সিস্টেমটাকে আমরা একটু রিঅর্গানাইজ করতে চাইছি। কেমন সেটা সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরি। সেটা হচ্ছে যে মূল যে এডুকেশনটা আমাদের থাকবে, সেই এডুকেশনটার মধ্যে আমরা স্কুলে গেলে, সেটা প্রাইমারি থেকে শুরু করে একদম সেকেন্ডারি ক্লাস 12 পর্যন্ত, আমরা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত যদি মোটামুটি একটা ধারণা নেই আমরা যে স্কুলগুলোতে কি কি সাবজেক্ট থাকে, বাংলা থাকে, ইংরেজি থাকে, ভূগোল থাকে, অঙ্ক থাকে, বিজ্ঞান থাকে, পলিটিক্যাল সায়েন্স থাকে, বা ক্লাস ভেদে বিভিন্নভাবে আস্তে আস্তে সাবজেক্ট বাড়তে থাকে বা কমতে থাকে। আমরা যেটা চিন্তা ভাবনা করছি যে আমরা বাচ্চাদেরকে, বাংলা তো আছে, বাংলার পাশে আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজটার উপর একটু জোর দিতে চাচ্ছি। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর একটু জোর দিতে চাচ্ছি, যাতে আমাদের বাচ্চাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখন শুধু সাধারণত যেসব ফ্যামিলির বাচ্চারা প্রাইভেট স্কুলে যাচ্ছে হয়তো তাদের ইংলিশটা মোটামুটি ভাবে ভালো আছে, কিন্তু আমরা চাচ্ছি ওভারঅল আমাদের পাবলিক স্কুল যেগুলো আছে সেগুলোতেও আমাদের বাচ্চারা যাতে ইংরেজি ভালো বলতে পারে। এবং সেকেন্ডারি লেভেলে যাবার পরে আমরা একটা থার্ড ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, বাংলা, ইংরেজি এবং থার্ড একটা ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, বাচ্চাদের উপরে প্রেশার বেশি হয়ে যাচ্ছে। না, বাচ্চাদের উপরে প্রেশার হবে না, আমরা অন্য সাবজেক্টগুলোকে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। যেমন ধরেন ভূগোল যদি থাকে, জিওগ্রাফি, এই সাবজেক্টটা যদি থাকে, এটাতে যদি 100 মার্ক থাকে, আমরা 100টাকে 70 করে নিয়ে আসতে চাইছি, 70 নিয়ে। ওর পরীক্ষাটা 70-র মধ্যে হবে, 30 মার্কটা নিয়ে আসবো আমরা। ধরেন আমরা যদি গভর্নমেন্ট থেকে যদি সিলেবাসগুলো এরকম করা হয় যে ওখানে ফ্রেঞ্চ থাকবে, ওখানে জার্মান থাকবে, ওখানে ম্যান্ডারিন থাকবে, ওখানে আরবিক থাকবে, ওখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ থাকবে, এরকম 5-6টা যদি ল্যাঙ্গুয়েজ থাকে, বাচ্চা তার নিজের মতন চুজ করে নেবে কোন ল্যাঙ্গুয়েজটা সে পড়বে, কিন্তু ওই ল্যাঙ্গুয়েজটা তাকে পাস করতে হবে। ওই সাবজেক্টটা কম্পালসারি হবে, ম্যান্ডেটরি হবে সাবজেক্টটা, কাজে ওখানে ওকে পাস করতে হবে। সো ও একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শিখলো। তারপরে আমরা যেটা করতে যাচ্ছি, যে গেল জিওগ্রাফি, হিস্ট্রি থেকে যদি হিস্ট্রি থাকে বা অন্য সাবজেক্ট থেকে, ওখান থেকে আমরা 30 মার্ক হয়তো বের করে নিয়ে আসতে চাই, বা 40 মার্ক বের করে নিয়ে আসতে চাই। নিয়ে এসে যেটা আমরা করতে চাই যে আমরা স্পোর্টসে নিয়ে যেতে চাই। প্রত্যেকটা বাচ্চাই কোনো না কোনো একটা খেলা পছন্দ করে। সাধারণত আমাদের দেশের মানুষের যে ফিজিক্যাল স্ট্রেংথ সবকিছু বিবেচনা করে আমরা কতগুলো স্পোর্টসকে আমরা ডিসাইড করেছি যে এই স্পোর্টসগুলো। এখন স্বাভাবিকভাবে আমাদের বাচ্চাদেরকে যদি, বাংলাদেশের মানুষকে যদি ম্যারাথন দেন আপনি, অলিম্পিকে যে ম্যারাথন হয়, পারবে না, জেনেটিক কারণেই আমাদের পক্ষে সম্ভব নয় সেটা।
আমাদের প্র্যাগমেটিক রিজন থাকতে হবে। জেনেটিক কারণে আমাদের মানুষের ওই স্ট্যামিনাটা নেই, পারবে না। তাহলে যেটাতে পারবে আমরা সেরকম কতগুলো স্পোর্টস অর্থাৎ ইন্টারন্যাশনালি যেগুলোতে কম্পিট করতে পারবে, আমরা অনেকগুলো বিষয়ে হাত দেবো না, কয়েকটি বিষয়ে হাত দেবো যেখানে আমরা সাকসেসফুল হতে পারবো। এরকম কতগুলো স্পোর্টসকে আমরা বাছাই করে নেব, স্পোর্টসকে বাছাই করে নিয়ে সেগুলো আমরা বাচ্চাদেরকে দেবো এবং কম্পালসারি তাকে ওটা স্পোর্টসটা করতেই হবে। তাকে মানে তাকে ওটা পরীক্ষার মতো হবে। সেটা বাস্কেটবল হতে পারে, ভলিবল হতে পারে, ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, ব্যাডমিন্টন হতে পারে, টেবিল টেনিস হতে পারে, চেস হতে পারে, যেটাই হোক কিন্তু একটা স্পোর্টস তাকে করতে হবে। আচ্ছা, এই গেল একটা। এরপরে আমরা চাচ্ছি যে আমাদের বাচ্চাদেরকে আমরা আর্ট এবং কালচারে, দেখুন যে কোনো মানুষ শুধু যে একটা সার্টিফিকেটের জন্য পড়ালেখা করলো, খুব ভালো মার্ক পেলো, কিন্তু তার মধ্যে যদি আর্ট না থাকে, কালচার না থাকে, তাহলে আমি মনে করি যে পরিপূর্ণ মানুষ হচ্ছে না। কেন একটা মানুষের ভিতরে আর্ট এবং কালচার থাকতে হবে, তার ভিতরে ওই নলেজটা থাকতে হবে। আমরা সেই জন্য আমার নিজের যেরকম ছোটবেলা থেকে সম্ভব হয়নি, এটা আমার নিজের দোষেই সম্ভব হয়নি। ইটস নট দ্যাট যে আমার প্যারেন্টস আমাকে দিতে পারেনি, নট দ্যাট, বাট এফোর্ড করতে পারেনি, নট দ্যাট, বাট বাংলাদেশে এরকম অনেক ফ্যামিলি আছে যাদের প্যারেন্টসরা, বাচ্চার হাতে ইচ্ছা আছে গিটার বাজানো শিখবে, বাচ্চার হাতে ইচ্ছা আছে গান গাইতে শিখবে, বাচ্চার হাতে ইচ্ছা আছে বাঁশি বাজানো শিখতে চায়, কিন্তু প্যারেন্টস হয়তো এফোর্ড করতে পারছে না। আমরা এই ব্যবস্থাটা গভর্নমেন্ট বা স্টেট থেকে আমরা করতে চাই। আমরা এরকম কতগুলো মিউজিক থাকবে, আর্ট থাকবে, ছবি আঁকার ব্যবস্থা থাকবে, অর্থাৎ তাকে কোনো একটা করতে হবে এবং এটাও হয়তো আরেকটা সাবজেক্ট থেকে মার্ক নিয়ে এসে এখানে আমরা দেবো। টোটাল মার্ক হয়তো 1000-এর মধ্যেই হবে, কিন্তু সাবজেক্ট ওয়াইজ থাকবে। অর্থাৎ আপনি দেখেন এই বাচ্চাটা যখন ক্লাস 10 বা 12 পার হবে, তারপরে ক্লাস 10 বা 12 পার হবে, সে যদি বাংলাটা তো জানেই, তার নিজের ল্যাঙ্গুয়েজ মাদার টাং সে জানবেই, ইংলিশটাও যদি জানে সে ভালো, এবং সাথে যদি একটা সেটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ হোক, সেটা জার্মান ল্যাঙ্গুয়েজ হোক, একটা থার্ড ল্যাঙ্গুয়েজ যদি জানে, সে যদি আপনার ভালো একটা মিউজিক্যাল ইকুইপমেন্ট, সেটা গিটার হোক, পিয়ানো হোক, সেটা ফ্লুইট হোক, যে কোনো একটা ইকুইপমেন্ট যদি বাজাতে পারে, সে যদি আপনার একটা স্পোর্টসে যদি ভালো হয়ে থাকে, এই কোয়ালিটিগুলো যদি থাকে, তাহলে সে শহরের বাচ্চাই হোক, সে গ্রামের বাচ্চাই হোক, সে যে কোনো লেভেলের বাচ্চা হোক না, সে যখন বাইরে যাবে বা দেশের ভিতরে কোনো জায়গায় যাবে, কোনো একটা জবের জন্য যাবে, নিশ্চয়ই তার কোয়ালিটিটা অনেক বেটার হবে, যে কোনো কম্পিটিশনে সে টিকবে যার এতগুলো কোয়ালিটি আছে। এটা আমার সেন্স বলে, আমার মনে হয় আপনারা খুব একটা ডিসএগ্রি করবেন না। আমরা এইভাবে এডুকেশন সিস্টেমটাকে তৈরি করতে চাইছি, এইভাবে সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ আমরা করব। আপনারা সহযোগিতা করলে ডেফিনেটলি পারবো। এখন আমি যদি আপনাদের কাছে একটি মতামত চাই, আপনাদের কাছে, যে এতক্ষণ পর্যন্ত আমি আমার আই হ্যাভ এ প্ল্যানের যেই অংশগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা কি মনে করেন দিস ক্যান মেক এ ডিফারেন্স? যে আমরা যদি এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি, দিস উইল মেক এ ডিফারেন্স, আপনারা কি মনে করেন এটা? থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি মনে করেন, তাহলে আমাদের সুযোগ আসলে আমরা তখন উৎসাহ করে কাজগুলো করতে পারবো। এরপরে আরেকটি বড় সমস্যা, নিউ জেনারেশন নিয়ে যে বলছিলাম, আরেকটি বড় সমস্যা এর মধ্যে একটু অ্যাড করিনি। এর মধ্যে একটা বিষয় আছে, এই বিষয়টা যে শুধু বাংলাদেশে না আছে তা নয়, এটা আমি বাইরেও দেখেছি আছে, বাট এই বিষয়টা খুব জরুরি। আমরা এই মুহূর্তে যেই দেশগুলোকে খুব আমাদের সামনে এক্সাম্পল হিসেবে নিয়ে আসি, বেশ কয়েকটি দেশ, আমরা কোরিয়াকে আনি, আমরা তাইওয়ানকে আনি, আমরা ভিয়েতনামকে নিয়ে আসি বিভিন্নভাবে, যে ওরা গত 15 বছরে, গত 20 বছরে ওরা অনেক ডেভেলপ করেছে। খুব ইজিলি যখন আমরা বলি, আমরা এই দেশগুলোর কথা বলি, যে বিভিন্নভাবে তারা খুব ফাস্ট র্যাপিড তারা ডেভেলপ করে গেছে। তারা ডেভেলপ করার একটি কারণ হচ্ছে, অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে যে তারা তাদের মানুষদেরকে ভোকেশনাল এবং টেকনোলজিক্যাল ইনস্টিটিউশনগুলোকে তারা সুন্দরভাবে গড়ে তুলেছে। ভোকেশনাল ইনস্টিটিউটগুলো তাদের দেশে যেটা আছে এবং টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন যেগুলো আছে সেখানে, এবং তারা তাদের মানুষদেরকে, তাদের ইয়াং জেনারেশনকে তারা উৎসাহিত করেছে, উৎসাহ দিয়েছে তারা, যে যেন এইগুলোতে বাচ্চারা যায়। গতকালকে যেরকম আমার সাথে সুইডিশ অ্যাম্বাসেডার, সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডারের কথা হচ্ছিল, সে বলছিল যে আমরা তোমাদেরকে, যখন আমি এগুলো শেয়ার করছিলাম, বলে যে আমরা তোমাদেরকে এগুলাতে হেল্প করবো। তার আগে চাইনিজ অ্যাম্বাসেডারের সাথে করছিল, সে বলছিল এটা খুব ভালো তোমাদের চিন্তা ভাবনা, যদি তোমরা এই পলিসি নাও, আমরা তোমাদেরকে হেল্প করবো, কারণ আমরা এইভাবে অ্যাডভান্স করেছি। আমরা এইভাবে আমাদের যেটা চিন্তা আছে,
আমাদের যেটা চিন্তা আছে, যেমন অলরেডি ব্রিটিশ হাইকমিশনের সাথে এর মধ্যে কয়েকবার আমার কথা আছে, ব্রিটিশ হাইকমিশন যখন এই যে এডুকেশনের যে বিষয়গুলো বললাম, এটাতে অলরেডি তারা অসম্ভব ইন্টারেস্ট শো করেছে। যে ল্যাঙ্গুয়েজ কোর্স, জার্মান অ্যাম্বাসেডর বলেছে যে আমরা তোমাদেরকে শেখাবো, ফ্রেঞ্চরা বলেছে যে আমরা তোমাদেরকে হেল্প করবো যদি তোমার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করতে চাও। আমি সে ফাইন, ভেরি গুড। কাজেই অলরেডি সহযোগিতার হাত আমরা পেয়েছি। আমরা যেটা মোটামুটিভাবে চিন্তা ভাবনা করেছি যে আমরা সিলেবাসটাকে যখন রিঅর্গানাইজ করব, প্রাইমারি স্কুল থেকে একদম ক্লাস 12 পর্যন্ত, আমরা ক্লাস 8 পর্যন্ত, আমরা ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত আমরা থিওরিটিক্যাল জিনিসগুলো শেখাবো বাচ্চাদেরকে। বিভিন্ন ভোকেশনাল, সেটা ইলেকট্রিক্যাল হতে পারে, সেটা মেকানিক্যাল হতে পারে, বিভিন্ন ভোকেশনাল বিভিন্ন থিওরিটিক্যাল শেখাবো। এবং ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত আমরা প্র্যাকটিক্যাল নলেজগুলো, তাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শুরু হবে ক্লাস 9 থেকে। এভাবে জিনিসটা আমরা আস্তে আস্তে গড়ে তুলেছি। অর্থাৎ একটা বাচ্চা যখন 8 জন্মে মিউজিক পারবে, 3টা ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড অ্যান্ড থার্ড ল্যাঙ্গুয়েজ তার যখন থাকবে একটা, সাথে যদি তার ভোকেশনাল একটা ট্রেনিং থাকে, থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল, আমার তো মনে হয় সেই বাচ্চাটাকে পৃথিবীর কোনো দেশে কেউ আটকে রাখতে পারবে। এবার আমরা আসি ভোকেশনাল কথা আপনারা বলেছি। ভোকেশনাল এটা তো স্কুলে হচ্ছে, এর বাইরে আমাদের হিউজ ইয়াং জেনারেশন আছে। আমাদের প্রায় অ্যাবাউট 1 মিলিয়ন, 10 লাখের মতন মানুষ প্রতি বছর বিদেশে যাচ্ছে। এর মধ্যে প্রায় 700,000, প্রায় 7 লাখের মতন মানুষ, 6.5 থেকে 7 লাখের মতন মানুষ যারা যাচ্ছে বাইরে, এরা হচ্ছে প্রায় 7 লাখের মতনই আপনি বলতে পারেন মানুষ যাচ্ছে, এরা আনস্কিল্ড হিসেবে যাচ্ছে। ফলে এরা যে যাচ্ছে, এরা বেচারারা পরিশ্রম করছে, এই মানুষগুলো পরিশ্রম করছে, পরিশ্রম করে ডলার দেশে পাঠাচ্ছে, কিন্তু ভ্যালু অ্যাড হচ্ছে না, ভ্যালু অ্যাড হচ্ছে না। আমরা যদি একটু রিজনাল হিসেবে দেখি, দেখবেন যে মিডল ইস্টেই বেশি যাচ্ছে। এবং মিডল ইস্টে কোন এলাকার অধিকাংশ মানুষ যাচ্ছে, বাংলাদেশের কোন রিজনের মানুষ যাচ্ছে? চিটাগং বেল্টের মানুষ। আপনি যদি মক্কা যান, মদিনা যান, সাউদি আরবের বিভিন্ন জায়গায় যান, মিডল ইস্টে দেখবেন যে ম্যাক্সিমাম মানুষ চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলের মানুষ বেশি যাচ্ছে। আপনি যদি ইটালিতে যান, ইটালিতে আপনি দেখবেন যে অধিকাংশ বাংলাদেশের সাথে দেখালে, 10 জনের সাথে দেখালে দেখবেন 7 জন মানুষ কোন অঞ্চলের বলেন তো? ইয়াস, ফরিদপুর, শরীয়তপুর, এই অঞ্চলের মানুষ বেশি যাচ্ছে। আমরা যেটা আমাদের প্রাইমারি চিন্তা ভাবনার মধ্যে আছে, আমরা অলরেডি গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টটা আপনার কাজ করে এই ধরনের কাজ করে, মানে বিদেশে পাঠানো। কিন্তু ওই ডিপার্টমেন্টের একজনের সাথে আমি প্রায় কয়েক মাস আগে আলাপ করেছিলাম, তাদেরকে সেভাবে গভর্নমেন্ট থেকে এনকারেজ করা হয়নি, তাদের বিভিন্ন জিনিস আটকে আছে। যেমন আমাকে উদাহরণস্বরূপ বলছিল যে বেশ কিছুদিন আগে সাউথ কোরিয়া থেকে একটা টিম এসেছিল। সেই টিমটা এসে তারা খোঁজ করছে, তারা ওয়েল্ডার চাচ্ছে। ওয়েল্ডার মানে ঝালাই করবে, একটার সাথে একটা ঝালাই। আপনাদের মনে হতে পারে ব্যাপারটা তো খুব ইজি, কিন্তু তারা খুঁজে পায় নাই। এটাও আপনার কাছে মনে হতে পারে যে তাহলে হয়তো সবারই মনে প্রশ্ন আসবে, এটা নিশ্চয়ই তারা ঠিকভাবে খোঁজে নেয়। নাহলে আমাদের রাস্তাঘাটে চলতেই দেখি কত ওয়েল্ডার, দোকানপাটে দেখছি যে এই যে ওয়েল্ডিং করছে, গাড়ির জিনিসপত্র ওয়েল্ডিং করছে। না, তারা খুঁজছিল আন্ডার ওয়াটার ওয়েল্ডার। পানির নিচে ওরা জাহাজ তৈরি করে, পানির নিচে ওয়েল্ডিং করবার কাজ, এবং একজনও খুঁজে পায় নাই। আপনাদের সকলকে আমি বলি, তাদের স্যালারি কত ছিল জানেন? $3,000 US ডলার, 3,000 তারা যদি পেত। পরে তারা বলেছে যে ভাই আমরা নিজেরাই তৈরি করে নেব, তোমরা আমাদেরকে লোক দাও। তো এখন যে ডিপার্টমেন্টেরটার কথা বলেছিলাম, আমি বললাম যে ভাই তোমরা কি আমাদেরকে একটা হেল্প করতে পারবা? বলে স্যার বলেন কি হেল্প? আমি বললাম যে আমাদের নর্মালি যে মানুষগুলো যে যাচ্ছে, এই মানুষগুলো যারা যেখানে যাচ্ছে, আগামী 5 থেকে 10 বছর পৃথিবীর কোন কোন দেশে কি কি ধরনের চাকরি বাকরির চাহিদা আছে, আমাদেরকে কি এরকম কোন একটা স্ট্যাটিস্টিক্স তৈরি করা, রিসার্চ তৈরি করা সম্ভব? তারা আমাকে বললো যে ইয়েস স্যার, পসিবল, এটা পসিবল। আমরা ওই কাজটি মোটামুটি চেষ্টা করছি করার জন্য, এবং এক্ষেত্রে আমরা আমাদের এমবাসি লাগবো, তাদের ব্যবহার করবো, এবং তাদেরকে আমাদের যেটা পরিকল্পনা আছে তাদেরকে আমরা টার্গেট দিয়ে দিব যে তোমার এখানে আগামী, সে ধরেন মিডল ইস্টে, সৌদি আরবে ওরা এক্সপ্যান্ড করছে, অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, তাদের বিভিন্ন রকম ইঞ্জিনিয়ার লাগবে, ওয়েল্ডার লাগবে, বিভিন্ন রকম প্লাম্বার লাগবে, কি ধরনের কেমন লাগবে সেটি তারা তৈরি করছে। যেমন ধরেন
আমরা জাপানের কথা যদি তুলনা করি, এই মুহূর্তে আমরা যদি জাপানের পপুলেশন ডায়নামিক দেখি তাহলে তাদের কি ধরনের পপুলেশন। আমাদের এখানে যখন ইয়াং পপুলেশনের সংখ্যা বেশি, অলমোস্ট হাফ অফ দি পপুলেশন বলা যায়, অ্যাটলিস্ট হাফের কাছাকাছি মোটামুটি। জাপানে কিন্তু আপনারা নিশ্চয়ই অনেকেরই ধারণা আছে, জাপানে ঠিক অপোজিট, কিন্তু ওখানে এল্ডারলি মানুষের সংখ্যা বেশি, ইয়াং পপুলেশন সংখ্যা কম। এখন এই কারণে দুটো সমস্যার মধ্যে জাপান পড়ে গিয়েছে। কি সমস্যায় পড়ে গেছে? এক, তাদের ফার্মিং ল্যান্ডগুলোতে তারা প্রপার লোক পাচ্ছে না ফার্মিং ল্যান্ড ফার্মিং এর কাজ করার জন্য। দুই, যেহেতু এল্ডারলি মানুষের সংখ্যা ওখানে বেশি, সেই জন্য তাদের কেয়ারার প্রয়োজন। নেপাল থেকে চলে যাচ্ছে মানুষ জাপানে কেয়ারের কাজ নিয়ে, ইন্দোনেশিয়া থেকে চলে যাচ্ছে, বাংলাদেশ থেকে যেতে পারছে না, কারণ প্রপার ট্রেনিং এর ব্যবস্থা নেই অ্যান্ড প্রপার ল্যাঙ্গুয়েজ। তাদের একটা গ্রেড 4 একটা এরকম কিছু আছে যে ল্যাঙ্গুয়েজে পার হতে হয়, জাপানিজ ল্যাঙ্গুয়েজে, সেইটা নেই বাংলাদেশে। আমরা প্রাইমারি ডিসকাশন তাদের সাথে করেছি, তারা বলেছে ভাই ওখানে একটা অর্গানাইজেশন, তারা নিজেরাই সবকিছু করবে, শুধু আমাদেরকে কিছু ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট বা কিছু সাপোর্ট তাদেরকে দিতে হবে, তাহলেই আমরা এখান থেকে ট্রেনিং দিয়ে আমরা আমাদের দেশের মানুষগুলোকে, আমাদের দেশের ছেলে মেয়েদেরকে আমরা পাঠাতে পারবো। তার মানে চিন্তা করেন কি পরিমাণ জব ক্রিয়েশন হবে। একটু আগে আমি বলেছিলাম যে ভ্যালু অ্যাডের কথা, সেই ভ্যালু অ্যাড করতে পারবো আমরা। একটু আগে যে বলছিলাম যে কোন এলাকায় কোন দেশের, কোন বাংলাদেশের কোন জোনে, কোন এরিয়াতে কোন এলাকার মানুষ বেশি যায়, বা আপনারা বলেছেন যে ইটালিতে শরীয়তপুর বা ফরিদপুর এই অঞ্চলের মানুষ আছে। আমাদের চিন্তা ভাবনার মধ্যে যেটা আছে যে ফরিদপুর এরিয়াতে যেই ভোকেশনাল ইনস্টিটিউশনগুলো আমরা করব, ঠিক সিমিলার প্রবলেম কিন্তু আপনার একই প্রবলেম, পপুলেশনের একই প্রবলেম ইটালিতেও আছে। সেই জন্য ওইখানকার যে ভোকেশনাল ইনস্টিটিউট হবে এবং ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট হবে, সেখানে আমরা ইটালির ল্যাঙ্গুয়েজের উপরে জোর দিব এবং ওখানে যেই টাইপের কাজগুলো হয় সেখানে আমরা ভোকেশনগুলো ওইভাবে ডিজাইন করার চেষ্টা করব যে ওখানে যাতে ওই কাজের উপযুক্ত ট্রেনিংগুলো হয়। ঠিক একইভাবে সৌদি আরবে থেকে চিটাগং, নোয়াখালী এই দিকের মানুষ বেশি যাচ্ছে সৌদি আরবে। সৌদি আরবে যেই টাইপের কাজের মানুষ যাচ্ছে, কাজের জন্য মানুষ যাচ্ছে, আমরা ওখানকার ভোকেশনাল ইনস্টিটিউটগুলোকে ওইভাবে আমরা গড়ে তুলতে চাই, প্ল্যানিং করছি। এবং ওখানে আমরা অ্যারাবিক কোর্সটাকে উপরে এমফেসাইজ দেব, যে যেহেতু ওখানকার বেশিরভাগ মানুষ মিডল ইস্টে যাচ্ছে, এইভাবে করে আমরা পুরো জিনিসগুলোকে ডিজাইন করতে চাচ্ছি। এরপরে আসেন, আমাদের এই মুহূর্তে খুব সম্ভব দেশে 3 কোটির মতন বেকার, অফিসিয়াল রেকর্ড, আমার ধারণা আনঅফিসিয়ালি আরো বেশি হবে। বলে যে প্রতি বছর 2 মিলিয়নের মতন মানুষ অ্যাড হচ্ছে এটার সাথে, কাজে সবকিছু মিলালে এটা সংখ্যা অনেক বেশি হবে। এখন আমরা যতই গার্মেন্টস ফ্যাক্টরি করি, যতই এক্সপোর্টের ফ্যাক্টরি করি, এত মানুষকে তো আমরা এইভাবে করে জব দিতে পারবো না। এবং সে কারণেই কিন্তু এতক্ষণ যেই কথাগুলো বললাম যে সকলকে যে আমরা দেশের ভিতরেই সুবিধা দিতে পারবো তা না, দেশের বাইরেও আমরা সুবিধা দেওয়া, দেশের বাইরেও যাতে যেতে পারে সেই ব্যবস্থাটাও আমরা গড়ে তুলতে চাইছি। সেই জন্যই এতক্ষণ আপনাদের সামনে আমি তুলে ধরলাম আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, এরপরে আমাদের ইয়াং জেনারেশনের বিরাট একটা অংশ আছে যারা অনলাইনে কাজ করে। কেউ হয়তো ডাটা প্রসেসিং এর কাজ করছে, কেউ হয়তো ডিজাইনিং এর কাজ করছে, কেউ হয়তো কন্টেন্ট মেকিং এর কাজ করছে। এদের বিরাট একটা অংশের একটা সমস্যা আছে। বিরাট অংশের বলবো কেন, বলা যায় মোটামুটি সকলের একটা সমস্যা আছে। এরা বিদেশে যে কাজ করছে এবং কাজের বিনিময়ে যে পারিশ্রমিকটা তারা পাচ্ছে, সেই পারিশ্রমিকটাকে তারা আনতে পারছে না, দেশে আনতে পারছে না অফিসিয়াল ওয়েতে, প্রপার ওয়েতে। পেপ্যালের কথা আপনারা কম বেশি সবাই জানেন, ধারণা আছে আপনাদের। পেপ্যাল সহ আরো কয়েকটা এরকম ইনস্টিটিউশন আছে যারা এই ট্রানজাকশন গুলো করে। পেপ্যালের এখানে কোনো অফিস নেই। আচ্ছা, আমরা অলরেডি প্রাইমারিলি তাদের সাথে কথা বলেছি, এরকম আরো 2-1টা ইনস্টিটিউট পেপ্যাল সহ তাদের সাথে কথা বলেছি, ভাই তোমরা আসো, বাংলাদেশে আসলে তোমাদেরও যেমন বিজনেস হবে, আমাদের মানুষরা উপকৃত হবে। আচ্ছা, এখন আসেন এই যে যারা আমাদের ইয়াং জেনারেশনে যারা এই কাজগুলো করছে, এদের আপনি খেয়াল করে দেখবেন ইন্টারনেটের একটা সমস্যা আছে। আমরা যেটা মোটামুটি ভাবে চিন্তা করেছি যে ইম্পর্টেন্ট যেগুলো জায়গা আছে, যেমন সে 11 নম্বরের উপরে যদি ইম্পর্টেন্ট মানে ভালো মানে মোটামুটি চলে, ইয়াং ছেলেমেয়েরা যেখানে যায় বসে কাজ করে, সেটা লেখাপড়া হোক, তার জবের কাজই হোক, এরকম জায়গাগুলোতে, পাবলিক প্লেসগুলোতে আমরা ফ্রি ওয়াইফাই এর একটা ব্যবস্থা করতে চাইছি। আমরা ফ্রি ওয়াইফাইটা কেমন হবে?
ফ্রি মানে পুরোপুরি ফ্রি না, কিন্তু একটু ভিতরে একটা ছোটখাটো রহস্য আছে, ওটা এক্সপ্লেন করছি আপনাদের সামনে। যেমন ধরেন, ফ্রি অবশ্যই আপনি পাবেন, ফ্রিটা আপনার হয়তো 1 বা 1.5 ঘন্টার জন্য ফ্রি থাকবে। আপনি যখন লগ ইন করবেন, কতগুলো প্রসিজার আছে, প্রসিজারগুলো মেনটেন করতেই হবে। লগ ইন আপনি করলেন, লগ ইন হওয়ার পরে হয়তো আপনাকে 1 মিনিট বা 1.5 মিনিটের একটা অ্যাড আপনাকে দেখতে হবে। আপনাকে অ্যাডটা দেখতে হবে, অ্যাডটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি কানেক্ট হয়ে যাবেন। আপনি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আপনি ফ্রি তখন কাজ করতে পারবেন। সেটা আবার 1-1.5 ঘন্টা পরে আবার ওটা ডিসকানেক্ট হবে, আপনাকে আবার লগ ইন করতে হবে, আপনাকে আবার 1 মিনিট বা 1.5 মিনিটের একটা অ্যাড আপনাকে দেখতে হবে। আমরা এইভাবে জিনিসটাকে সেট আপ করতে যাচ্ছি এবং আস্তে আস্তে এটার এক্সপ্যান্ড। আমার ধারণা, এই সাপোর্টটা যদি আমরা তৈরি করতে পারি, এই ইনফ্রাস্ট্রাকচার এবং সাপোর্টটা যদি তৈরি করতে পারি, আমাদের ইয়াং জেনারেশনের বহু ছেলে মেয়েকে আমরা হেল্প করতে পারবো। এখন আসুন, একটু আগে যে বললাম তারা যারা কাজ করছে, যেমন ধরেন কন্টেন্ট মেকার যারা কাজ করছে, এই কন্টেন্ট মেকারদের কাজ করতে গিয়ে পেমেন্টের একটা সমস্যা হচ্ছেই তাদের, অথবা তাদের কোনো ওয়ার্ক স্পেস তেমন নাই। যারা ডিজাইনিং এর কাজ করছে তাদের হয়তো ওয়ার্ক স্পেস ঠিকভাবে নাই। যারা ডাটা প্রসেসিং এর কাজ করছে তাদের হয়তো ওয়ার্ক স্পেস নাই। আমরা দেখেছি কয়েক বছর আগে যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, যারা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদেরকে আমরা দেখেছি ইন দ্য নেম অফ মেকিং আইটি পার্ক অনেক বড় বড় বাংলাদেশের বিভিন্ন জায়গায়, খুব সম্ভবত এরকম 43টার মতন আছে, 43টার মতন আইটি পার্ক, ইন দ্য নেম অফ আইটি পার্ক বিরাট বিল্ডিং বানিয়েছিল তারা, কিন্তু এই বিল্ডিংটাতে কোনো কাজ হয় না। অনেকগুলা বন্ধ হয়ে পড়ে আছে, অসামাজিক কাজ হয়, এবং অনেকগুলোতে আপনার কমিউনিটি সেন্টার হচ্ছে, বিয়ে শাদী হচ্ছে, মানুষের জন্মদিন পালন হচ্ছে আইটি পার্কের মধ্যে। আমরা যেটা পরিকল্পনা গ্রহণ করছি, এটা ফরচুনেটলি হোক বা যে কারণে কোইন্সিডেন্টলি হোক, এই মোস্ট অফ দ্য আইটি পার্ক এগুলো আবার দেশের বিভিন্ন ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি ক্যাম্পাস যেগুলো আছে সেগুলোর কাছাকাছি জায়গায় হয়েছে, খুব বেশি সেগুলা থেকে দূরে না। এবং আমাদের এই ইয়াং জেনারেশনরা সাধারণত ওই এলাকার মধ্যে মোস্টলি থাকে যারা এইসব কাজ করে। আমরা ঠিক করেছি এই আইটি পার্কগুলোকে আমরা অ্যাক্টিভেট করব। এখানে প্রথমত আমরা ফ্রি ওয়াইফাই পুরাটাতে ব্যবস্থা করব। দ্বিতীয়ত, এরকম কাজ যারা করে তারা যদি তাদের অথেন্টিকেটি মানে আইডি দিতে পারে, জেনুইন দিতে পারে যে ইয়াস ও এরকম কাজের সাথে জড়িত, হি ইজ ইনটু আইটি বিজনেস, ও হয়তো ট্রেডিং করছে অনলাইনে, ও হয়তো ডিজাইনিং এর কাজ করছে, ও হয়তো ডাটা প্রসেসিং এর কাজ করছে, তাহলে ওকে আমরা ওখানে একটা ফ্রি ওয়ার্কিং স্পেস দেব। তাকে আমরা ফ্রি একটা ওয়ার্কিং স্পেস দেব। স্বাভাবিকভাবে এই মুহূর্তে হয়তো বেচারা তার মেসের কর্নারে বসে, বিছানার উপরে বসে কষ্ট করে কাজ করছে, অথবা কোনো আত্মীয় স্বজনের বাসায় থাকে, অথবা 2-3 ভাই বোন একটা রুম শেয়ার করে থাকছে, সেখানে এই কর্নারে বিছানার উপরে বসে কষ্ট করে কাজ করছে, অথবা চেয়ারের উপরে বসে কোনো রকম ভাবে কাজ করছে। কিন্তু ওই ছেলেটা বা ওই মেয়েটা যদি একটা ওয়ার্কিং স্পেস পায়, তখন দেখা যাবে যে সে 2-3 জন বন্ধু নিয়ে হয়তো 6 মাস পর একটা কোম্পানি ফর্ম করলো, জব ক্রিয়েশন হচ্ছে। আমরা যদি পেপ্যালের ব্যাপারটা সলভ করে ফেলতে পারি, তাহলে দেখা যাবে যে তার ইনকামটা বেড়ে গেল, ফরেন কারেন্সিটা আমাদের বাড়ছে। এইভাবে আমরা পুরো জিনিসগুলোকে আমরা চিন্তা করছি। এখানে আপনারা নিশ্চয়ই অনেকেই আছেন যারা আপনারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং এর সাথে আপনারা জড়িত। স্বাভাবিকভাবে এই অঞ্চলে আমাদের বক্তারা বলে গেছেন, এই অঞ্চলে একটা অন্য অঞ্চলের সাথে একটা বড় ডিফারেন্স হচ্ছে, এই অঞ্চলে 2 দিকেরই এক্সট্রিম মানুষ বাস করছেন, যারা মোটামুটি ভাবে সমাজের অনেক উপরে এবং যারা সমাজের নিচে। যাই হোক, সবাইকে দরকার একটা সমাজকে চালানোর জন্য। এখানে আমরা যদি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে যারা এখানে আছেন আপনারা অনেকেই ম্যানুফ্যাকচারিং এর সাথে আছেন। এই মুহূর্তে আমরা যদি চিন্তা করি, আমরা দেখবো যে আমাদের মেইন ফরেন কারেন্সি আর্নিং সোর্সটা কি। মেইন সোর্স দুটো, একটা হচ্ছে গার্মেন্টস, অনেকেই এখানে বলতে আমার সামনে বসে আছেন যারা ওন করেন গার্মেন্টস ফ্যাক্টরি, আর আরেকটা হচ্ছে আমাদের রেমিটেন্স, আমাদের প্রবাসীরা কষ্ট করে যে রেমিটেন্স পাঠাচ্ছেন সেই রেমিটেন্স। আমাদের একটি পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা হচ্ছে আপনি যদি একজন এন্টারপ্রেনার হয়ে থাকেন এবং আপনি যদি এসে সরকারকে বলেন যে গার্মেন্টসটা ফ্লোরিশ করেছে কেন, গার্মেন্টসটা ফ্লোরিশ করার একটা অন্যতম মূল কারণ হচ্ছে বন্ডেড ফ্যাসিলিটি। ওয়্যারহাউসে যে ফ্যাসিলিটিটা, বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটি, এটা হচ্ছে এক্সপ্যান্ড করার, ভালো করার, ফ্লোরিশ করার একটা অন্যতম মূল কারণ। আমরা চাচ্ছি এই জিনিসটাকে একটু এক্সপ্যান্ড করতে, এই ফ্যাসিলিটিটা এক্সপ্যান্ড করতে। ধরুন আপনি এই
কলমটা আপনি তৈরি করবেন, কিন্তু এই কলমটা তৈরি করবেন এবং এটা আপনি একটা কলম ফ্যাক্টরি তৈরি করলেন এবং এই ফ্যাক্টরিতে ধরেন মাসে 1000 পিস কলম তৈরি হয় এবং এই পুরো 1000 পিস কলম আপনি এক্সপোর্টের জন্যই তৈরি করবেন, নট ফর লোকাল কনজাম্পশন। আমরা চিন্তা ভাবনা করছি এরকম এক্সপোর্ট 100% এক্সপোর্টের জন্য যারা যেটি তৈরি করবেন আমরা তাদেরকে সেই বন্ডেড ফ্যাসিলিটি, ওয়্যারহাউস ফ্যাসিলিটিটা আমরা দিব। শুধু এটা গার্মেন্টসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটিকে আমরা এক্সপ্যান্ড করতে যাচ্ছি। যে কোনো এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা এই জিনিসটা ইন্ট্রোডিউস করতে চাইছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আই হ্যাভ এ প্ল্যানের এরকম আরো কিছু আছে, আমি বললে রাত হয়ে যাবে, আমি আর বেশি সময় আপনাদের নিতে চাই না। আমি মনে করি যে যতটুকু আজকে এই দোয়া মাহফিল অনুষ্ঠানে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, প্রথমে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের কাছে যে আপনারা এই দোয়া মাহফিল অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আমার মরহুম পিতা জিয়াউর রহমান এবং মরহুমা মাতা খালেদা জিয়ার প্রতি যে শ্রদ্ধা সম্মান আপনারা দিয়েছেন তার জন্য আমি আমার পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের প্রতিবেশী হিসাবে, আপনাদের এলাকার অধিবাসী হিসাবে আমি আন্তরিকভাবে আপনাদের সকলের কাছে এবং যে সামাজিক সংগঠনগুলো এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, যে নেতৃবৃন্দরা আয়োজন করেছেন, আমি প্রত্যেকের কাছে আন্তরিকভাবে আমি এবং আমার পরিবার কৃতজ্ঞ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি স্বাভাবিকভাবে আমি বাংলাদেশে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে পরিচিত। আমার একটাতে পুড়ে গেছে যে কোন তারেক জিয়া খালেদা জিয়ার ছেলে বা জিয়া রহমানের ছেলে, বাট আমার মূল পরিচয় যে আমি পলিটিশিয়ান অ্যান্ড দেয়ার ইজ ইলেকশন আফটার ফিউ উইকস। আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানে যেহেতু আমি আপনাদের এলাকার অধিবাসী, আপনাদের প্রতিবেশী, আপনাদের এখানে অনেকেই নিশ্চয়ই আছেন যারা আপনারা এই এলাকায় বেড়ে উঠেছেন, বড় হয়েছেন। আমিও এই এলাকাতেই কিন্তু বড় হয়েছি, বেড়ে উঠেছি, কাজে আমি আপনাদেরই একজন। তো যেহেতু আমি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, একজন পলিটিশিয়ান এবং কয়েকদিন পরে ইলেকশন, স্বাভাবিকভাবেই ইলেকশন রুলের বাধ্যবাধকতার কারণে আর 24 ঘন্টা পরে হয়তো বলতে পারবো, এখন বলতে পারছি না, কিন্তু কি বলতে চাইছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা যদি আবারও যেই কথাটি কিছুক্ষণ আগে বলেছিলাম, আই হ্যাভ এ প্ল্যানের যে অংশগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি, আপনারা যদি মনে করেন যে এই কাজগুলো করলে আমরা কিছুটা হলেও ডিফারেন্স তৈরি করতে পারবো, আপনাদের কাছে মনে হয়েছে যে আই হ্যাভ এ প্ল্যানের যেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি সেগুলা আপনার সন্তান, আপনার পরিবার, আপনার প্রতিবেশী, আপনার দেশের মানুষ, সামগ্রিকভাবে আমাদের সকলের জন্য কিছুটা হলেও বেটার হবে। আপনি বুক ভরে শ্বাস নিতে পারবেন, আপনি নিশ্চিন্তে পানি পান করতে পারবেন, আপনি নিশ্চিন্তে রোডে হয়তো ট্রাফিক জ্যাম হবেই কিন্তু কম হবে, এরকম পরিস্থিতি তৈরি হবে। আপনি পত্রিকা খুললেই বেকার সমস্যার সমাধানের কমে আসছে এরকম কিছু নিউজ পড়তে পারবেন। আপনি হেলথের ব্যাপারে আপনি কিছুটা হলেও নিশ্চিত হতে পারবেন যে ঠিক আছে, দের ইজ এ হেলথ ফ্যাসিলিটি। এই কাজগুলো যদি হেলথ ফ্যাসিলিটি, যদিও আমি আলাপ করার সুযোগ পাইনি কারণ টাইম অনেক গড়িয়ে যাচ্ছে, সবারই তো কাজ আছে, আপনাদেরকে এতক্ষণ আমি আটকে রাখতে চাচ্ছি না। তো এই কাজগুলো যদি মনে করেন যে করলে ভালো হবে, তাহলে আমি আপনাদের সহযোগিতা যাচ্ছি। এ কারণেই সহযোগিতা যাচ্ছি যে অ্যাজ বিকজ I have a plan, we have a plan, এবং যখন we have a plan, আমি কারো উদ্দেশ্যেই বলতে চাচ্ছি না, নর্মাল সাধারণত নির্বাচন আসলে স্বাভাবিক প্রত্যেক দলই তাদের ম্যানিফেস্টো দেয়। ম্যানিফেস্টো তো ম্যানিফেস্টোই, আমি কোনো রাজনৈতিক দলকে আঘাত করতে চাইছি না। ম্যানিফেস্টো তো ম্যানিফেস্টো একটা দিতে হবে, একটা প্রসিডিউর বা একটা ট্রেডিশন বা একটা প্র্যাকটিস দিবেই। কিন্তু আমার ধারণা তথ্য প্রমাণ দিয়ে এখন পর্যন্ত কেউ হাজির করতে পারবে না যে আমার দল বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে
বাংলাদেশের মানুষের সামনে তাদের পানি সমস্যা, তাদের বেটার এনভায়রনমেন্ট সমস্যা, তাদের হেলথ সমস্যা, তাদের এডুকেশন সমস্যা, তাদের ইয়াং জেনারেশনের জব অপরচুনিটি, এগুলো নিয়ে স্পেসিফিক কোনো পরিকল্পনা দিতে পেরেছে বলে আমার জানা নেই। যেহেতু আমি প্রথমেই বলেছি যে বললে অপোনেন্ট সম্পর্কে অনেক কথা বলতে চাই, কিন্তু সেই কথা বলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হবে না। পলিটিশিয়ান হিসেবে আমি যদি বলতে চাই, আমি অনেক বলতে পারবো পলিটিক্যাল অপোনেন্ট সম্পর্কে, কিন্তু সেটাতে না আপনার কোনো ফায়দা হবে দিন শেষে, না আমার কোনো ফায়দা হবে দিন শেষে। আমি হয়তো কিছু হাততালি পাবো, তারপর আমি চলে যাবো, আপনারা যে যার ঘরে চলে যাবেন, কিন্তু সেটা একবার শূন্যতায় ভরা। কিন্তু আমার বিশ্বাস, আমি আপনাদের সামনে এতক্ষণ আমার যেই পরিকল্পনার কথাগুলো তুলে ধরেছি, নিশ্চয়ই আমি আপনাদের মধ্যে কিছু হলেও আশা জাগাতে পেরেছি। কারণ there is a plan, because there is a plan। আপনাদেরকে আমি জানি না এই কথাটা কতটুকু সঠিকভাবে বলা। হেলথ, যেমন হেলথের ব্যাপারে যদি বলি, আপনারা শুনলে ভয়ই পাবেন কেউ, কারণ আমি যখন শুনেছিলাম যখন বুঝলাম, ওনারা আমাকে যখন বললেন কথাটা, আমার কাছে রীতিমতন ব্যাপারটা ভয়ই লেগেছে। দুটো ছোট্ট পড়াবি, যেদিন আমি আমাদের হেলথ নিয়ে যারা কাজ করছেন, তারা যে সবাই আমার দলের না, তার মধ্যে প্রায় 12 জনের মতন ছিলেন। 12 জনের মধ্যে বোধহয় 3 জন ছিলেন আমার দলে থেকে, বাকি সবাই কিন্তু প্রফেশনালস। তারা তাদের সেক্টরে, তাদের সেক্টরে দে আর এক্সপার্টস। দুটো বিষয় বলি, এই মুহূর্তে আপনার যদি হঠাৎ করে শারীরিক কোনো সমস্যা হয়, আপনি যদি একটা অ্যাম্বুলেন্স কল করেন, আপনি অ্যাম্বুলেন্স পাবেন না? পাবেন না। ঢাকা সহ বাংলাদেশ বাদ দিলাম, খোদ ঢাকা শহরে there is no central ambulance system। চিন্তা করতে পারেন, আমি বলার আগ পর্যন্ত কেউ চিন্তা করেছিলেন ব্যাপারটা? বিএনপি কিন্তু ব্যাপারটা চিন্তা করেছে। আমি শিওর আপনারা এইভাবে চিন্তা করেননি ব্যাপারটা, বিএনপি চিন্তা করেছে। এই মুহূর্তে বাংলাদেশ বাদ দেন, খোদ ঢাকা শহর রাজধানী, এখানে কোনো সেন্ট্রাল অ্যাম্বুলেন্স সিস্টেম নাই। জেলা উপজেলা সব জায়গায় বাদই দিলাম আমরা। আরেকটা ভয়াবহ কথা আপনাদের বলি, শুধু হেলথ ইস্যু নিয়ে। এখানে একজন বক্তা বলে গিয়েছেন, উনিও কার্ডিয়াক পেশেন্ট, আমার স্ত্রী একজন কার্ডিওলজিস্ট, উনি বলে গেছেন যে ওনার কিছু টিপস দরকার। অসুবিধা নাই, আপনার কম্পাউন্ডারও ভালো ডাক্তার হয়ে যেত, আমার স্ত্রী যেহেতু ডাক্তার, আমিও কিছু জিনিস শিখে ফেলেছি, আমি আপনাকে টিপস দিব। আরেকটি কথা বলি, এখানে নিশ্চয়ই ফিজিশিয়ানস আছেন, আমার ধারণা ডাক্তার নিশ্চয়ই কেউ ডাক্তার উপস্থিত। জি, সামনে একজন বসে আছেন। ঢাকা শহরে, বাংলাদেশ বাদ দিলাম, ঢাকা শহরে যতগুলো হাসপাতাল আছে, এই হাসপাতালের রোগীরা যারা যাচ্ছেন, ধরেন তাদের যেই ব্যান্ডেজ ব্যবহার করা হচ্ছে, যেই সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ মেডিকেল ওয়েস্ট যেটাকে বলে, এই ওয়েস্টটা ডিসপোজ করার মতন কোনো প্রপার ব্যবস্থা আজ পর্যন্ত গড়ে ওঠেনি বাংলাদেশে। এবং এটার ভয়াবহ কি বিষয়টি জানেন? ভয়াবহ রূপটি হচ্ছে, এখান থেকে জীবাণু ছড়াচ্ছে এবং এই জীবাণুটা বাতাসে মিশছে। আমি এবং আপনি, আমরা সকলে সেই বাতাসটা শ্বাসের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করছি, এবং গ্রহণ করার ফলে ধীরে ধীরে যেটা হচ্ছে, আমরা বুঝতে পারছি না, আমাদের ইমিউন ক্যাপাসিটি শরীরে যেটা আছে, সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা সময় যদি এটা চলতে থাকে, একটা সময় বাংলাদেশের কোনো মানুষের শরীরে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। আমার ডাক্তার, আমি ঠিকই বলেছি বোধহয় না? খুব বেশি ভুল বলিনি বোধহয়। আমার ওয়াইফের কাছে একটু সার্টিফিকেট নিয়ে নিলাম, কাজ করবে না। ব্যাপারটা আপনি চিন্তা করে দেখুন, ব্যাপারটা কত ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি আমরা। আরেকটি কথা বলে আমি শেষ করব। আমরা এই সমস্যার মধ্যে পত্রিকায় নিউজ পড়েছি, এবং আপনারা তো ভুক্তভোগী ছিলেন। 17 বছর আমাকে ভুগতে হয়নি, বাট আপনারা ভুক্তভোগী ছিলেন এই 17 বছর। সেটা বিদ্যুৎ সমস্যা। আমি মেডিকেল ওয়েস্টের কথা আপনাদেরকে বলেছি একটু আগে, মেডিকেল গার্বেজ বা ওয়েস্টের কথা বলেছি, কি ডেঞ্জারাস অবস্থার মধ্যে আছে আমরা। ঢাকা শহরে যদি বের হই, বাংলাদেশ বাদ দিলাম, ঢাকা শহরে যদি বের হই, আপনি চারিদিকে যদি তাকান, প্রতিদিন ঢাকা শহরে 7,000 টন ময়লা আবর্জনা তৈরি হচ্ছে। 7,000 টন।
আমি জানি না আপনাদের কাছে সংখ্যাটা আগে জানা ছিল কিনা, 7,000 টন প্রতিদিন ময়লা তৈরি হচ্ছে, 7,000 টন। এই ময়লাটাকে তো সরাতে হবে, পরিষ্কার করতে হবে, কারণ এই ময়লা থেকে যা স্প্রেড হচ্ছে, মেডিকেল ওয়েস্ট থেকে যেরকম জীবাণু ছড়াচ্ছে, এই ময়লা থেকে, এই 7,000 টন ময়লা থেকেও ছড়াচ্ছে। এবং এই 7,000 টনে কোথায় পড়ে আছে, কিভাবে পড়েছে, আমরা কিন্তু এখান থেকে বেরোলেই দেখতে পাচ্ছি সবাই। 7,000 টন ময়লা। আমরা যেটা চিন্তা করেছি, এই 7,000 টন ময়লাটাকে আমরা এনার্জিতে রূপান্তর করব এবং রিসাইকেলে নিয়ে যাব। আমরা দেখেছি কিভাবে বিদ্যুৎ দেওয়ার নাম করে কিভাবে কুইক রেন্টাল হয়েছে, এবং কুইক রেন্টালের ইতিহাস কি, কে কিভাবে এখান থেকে কি করেছে, পাবলিক মানি কিভাবে স্পেন্ড হয়েছে, আমরা সেই বিতর্কে গেলাম না। আমরা যেটা পরিকল্পনা করছি যে ঢাকা শহর যেরকম ক্লিন করতে হবে, এখন এই ময়লাটাকে নিয়ে তো কোথাও ফেলতে হবে, আবার তো ওই জায়গাটা ময়লা হবে, অথবা একটা ব্যবস্থা করতে হবে। এখানে এখন দুটো জিনিস আছে, একটা হচ্ছে রিসাইকেল, যেটা রিসাইকেল করা যাবে না নর্মালি, যেটা ফুড ওয়েস্ট বা এই ধরনের পচনশীল, যেটা এই ধরনেরটাকে দিয়ে, এবং ইদানিং নতুন যেটা পাওয়ার স্টেশন কিছুগুলো হয়েছে, যেগুলো এই ধরনের ওয়েস্ট দিয়ে পাওয়ার তৈরি করে, কিছু কিছু কাঁচ টাচ এগুলা দিয়েও তারা করতে পারে। অর্থাৎ যেগুলো রিসাইকেলে যাবে এবং যেগুলো রিসাইকেলে যাবে না, যেগুলো দিয়ে পাওয়ার তৈরি করা সম্ভব, আমরা এই রিসাইকেল পাওয়ার বা এই ওয়েস্ট দিয়ে আমরা পাওয়ার তৈরি করতে চাচ্ছি। সো দ্যাট শহরটাকে যেরকম পরিষ্কার করা যাবে একদিক দিয়ে, আর এই দিক দিয়ে পাওয়ার তৈরি করার জন্য এই মুহূর্তে ফার্নেস অয়েল বা গ্যাস যেটা ব্যবহার করছি, ফার্নেস অয়েলটা আমাদেরকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হচ্ছে, ফলে আমাদের ডলার খরচ হচ্ছে। কিন্তু এই ময়লাটা যারা কিনে নিয়ে পাওয়ার তৈরি করবে, তারা তো টাকা দিয়ে কিনবে, অন্তত ডলারটাকে আমরা সেভ করতে পারবো। এইভাবে করে আমরা পাওয়ার জেনারেট করার চিন্তা ভাবনা করছি। সময়তে উপস্থিত বৃন্দ, আমি বক্তব্য শেষ করে দেব। আপনাদের সকলকে, বিশেষ করে আয়োজক বৃন্দ যারা আছেন, বিভিন্ন সামাজিক সংগঠন যারা আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠান করেছেন, আবারও আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই দোয়া মাহফিল অনুষ্ঠানের জন্য, দোয়া করার জন্য আমি মুফতি সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাবো। উনি খুব সুন্দরভাবে, খুব মন দিয়ে, মর্মস্পর্শীভাবে উনি দোয়া করেছেন, তার জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। এবং আপনাদের কাছে আমি ধন্যবাদ জানাবো যে আমাকে এত সময় দিয়েছেন আইওয়ে প্ল্যানের কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। শেষে আবারও এক কথা, ওই ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, আমি একজন প্রার্থী হিসেবে আপনাদের কাছে কি চাই সেটা আর বললাম না, সেটা আপনার সবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।